এই নেংটি ইঁদুর দুটোকে কোথা থেকে ধরে আনলি রে জামিল? এদের কি করবি? হুশ ঠোঁটে আঙুল চেপে আরাফকে চুপ করিয়ে দিয়ে জামিল ফিসফিসিয়ে বলে, কথা বলিস না, ভাইয়ের মাথা খুবই গরম আছে, কানের নিচে খাবি। আরাফ গলার আওয়াজ জামিলের থেকেও নিচু করে বলে, কিন্তু এরা কারা? এই ছেলে দুটোকে আটকে রেখেছিস কেন? সময় আসুক বুঝতে পারবি জামিল। ফুয়াদের ডাক শুনে দৌড়ে সেখানে চলে যায় সে। ফুয়াদ শামিন ইয়াসারের পাশে বসে আছে। ইয়াসারের মুখ কোনো ভাবান্ত নেই, চুপচাপ বসে আছে সে। জামিল গিয়ে ফুয়াদকে বলে, জি ভাইয়া বলেন, হাসপাতালে ফুল নিয়ে গিয়েছিলি? জি। কি হয়েছে সেখানে? মেয়েটা ফুলের তোরা পায়ের নিচে ফেলে কুচলে দিয়েছে আর বলেছে শামিন ইয়াসারকে যেন বলে দেই এইসব নাটক জনগণের সাথে করতে। ফুয়াদ কথাটা শুনে সাথে সাথে শামিন ইয়াসারের দিকে তাকায়। শামিন বলে, দেখলি, বলেছিলাম না, আগাগোড়া তেজে ভরা, ওর তেজ আজকে ভাঙবো, আসুক একবার। রাফাত হাতে একটা ছেলে পাশ থেকে বলে উঠল, ভাই মেয়েটা ভীষণ জাদ্রেল। একটা কাহিনী বলি শোনেন। ওর কলেজের পাশে মঞ্জুর চায়ের দোকান আছে না, একদিন সেখানে আনোয়ারের গ্যাং কলেজ ছুটির সময় বসে আড্ডা দিচ্ছিল। তো আলোয়ের বান্ধবীদের সাথে দোকানে পাশ দিয়ে যাওয়ার সময় আনোয়ারের দলে একটা ছেলে ব্যাড কমেন্ট করে। আলো এসে সরাসরি সেই ছেলের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, নাম কি? ছেলেটা হাসতে হাসতে বলে, নাম দিয়ে তোমার কাম কি? প্রেম করতে চাও কি? আলো ঠান্ডা গলায় বলে, আমি এখন একটা ইট এনে তোর পিছি থেতলে দিব। হসপিটালে অ্যাডমিট করার সময় তোর নাম জিজ্ঞেস করলে তখন কি নাম বলবো? রাহাত কথাটি বলে শেষ করতে পারে না। ফুয়াদ, জামিল এবং অন্যরা উচ্চস্বরে হেসে ফেলে। শামিন ইয়াসার কটমট দৃষ্টি দিয়ে ফুয়াদের দিকে তাকাতে ফুয়াদ অনেক কষ্টে হাসি বন্ধ করে, বাকিরা নিশ্চুপ হয়ে যায়। শামিন ইয়াসার বিড়বিড় করে বলে, আসুক আজ। জামিল বলে, ভাই পোলা দুইটা অনেক কাঁদছে, ধমকাধমকি করিস না, যা করার ওর বোনের সাথে করব। গম্ভীর কণ্ঠে বলে শামিন ইয়াসার। তারপর বলে, এখানে নিয়ে আয় দুটাকে। 2-3 জন গিয়ে আজান এবং আয়াতকে নিয়ে আসে। দুজনে ভয়ে কাঁপছে, তাদের এনে শামিন ইয়াসারের সামনে রাখা হয়। আয়াত কাঁপা কাঁপা গলায় বলে, ভাইয়া ওনাদের বলুন না আমার চশমাটা দিয়ে দিতে, চশমা ছাড়া আমার ভীষণ অসুবিধে হয়। শামিন ইয়াসার গম্ভীর কণ্ঠে বলে, তোমাদের আপু আসুক, সব দিয়ে দেওয়া হবে তোমাদের। কয়েক মুহূর্তে কাটে। আয়াতের মুখের দিকে তাকিয়ে কিছুটা মায়া হয় শামিনের। জামিলকে বলে, ওর চশমা দে। জামিল চশমা এনে দেয়। রিক্সা থেকে নেমে আলো চারপাশে তাকিয়ে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো খুঁজে বের করে। বিল্ডিংটা আজান আয়াতের কোচিংয়ের ঠিক পাশে। দ্রুত পায়ে হেঁটে সে গেটের ভিতরে প্রবেশ করে। নিজের দিকে তাকিয়ে গায়ের ওড়নাটা ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। ফোনে সব বন্ধুদের মেসেজ দিয়ে রেখেছে সে, বিপদের আভাস পেলেই একটা ফোন করবে। অসম্পূর্ণ হয়ে পড়ে থাকা গ্রাউন্ড ফ্লোরে উঠে সে দাঁড়িয়ে পড়ে। মৃদু স্বরে বলে, আয়াত আজান। আয়াত আজান। আলোর কণ্ঠে শুনতে পেয়ে যেন দেহ প্রাণ ফিরে পায়। মাথা ঘুরিয়ে আলোর কাছে এক প্রকার দৌড়ে যায়। আলো দুহাতে দুই ভাইকে আলগে না উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে, কি হয়েছে তোদের? আপু এই লোকগুলো আমাদের এখানে আটকে রেখেছে। শামিন ইয়াসারের দিকে আঙ্গুল তুলে বলে আজান। আলোর চোখ কপালে তুলে ফেলে। আজান আয়াতকে সরিয়ে দিয়ে বলে, আটকে রেখেছে। দ্রুত পায়ে হেঁটে আলো শামিন ইয়াসারের মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বাজখায় গলায় বলে, এসব কোন ধরনের অসভ্যতামি? আমার ভাই দুটোকে আটকে রেখেছেন কেন? শামিন ইয়াসার আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। কোনো এক অজানা কারণে সে চোখ ফেরাতে পারছে না, না পারছে আলোর নামে ওই বিচ্ছু মেয়েটাকে কিছু বলতে। পাশ থেকে জামিল বলে ওঠে, ভাইয়া সাথে চোখ নামিয়ে কথা বলুন, বেয়াদবি ভাইয়া পছন্দ করে না। আলো একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যার গালে দুটো আগে চর মেরেছি এখন তার সাথে চোখ নামিয়ে কথা বলতে হবে? শামিন ইয়াসার রাগে অন্ধ হয়ে হাত
মুষ্টবদ্ধ করে ফেলে। ইচ্ছে করছে এই 5 ফুটের মেয়েটার চল চেপে ধরতে। অনেক কষ্টে সে ইচ্ছেটাকে দমন করেছে। আলো জামিলের দিকে তাকিয়ে বলে, আমার ছোট ভাই দুটোকে হেনস্থা করা হচ্ছে তাই না? আমি এক্ষুনি পুলিশ ডাকছি। পুলিশ তো আমরাই ডাকতে পারি ম্যাডাম অদ্রিতা আলো, কিন্তু সেটা চাই না বলেই তোমাকে এখানে ডেকেছি। ফুয়াদ বলে কথাটা। আলো ফুয়াদের দিকে তাকিয়ে বলে, মানে তোমার ওই গুণধর 2 ভাইয়ের ব্যাগে ইয়াবা পাওয়া গিয়েছে। আলো মনে হলো তার সামনে পৃথিবী নড়ে উঠেছে, কাঁপছে সব কিছু। সে কাঁপা কাঁপা গলায় বলে, মানে? পাশ থেকে আজান বলে ওঠে, আপু মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। এগুলো দুটো লোক জোর করে ব্যাগে ভরে দিয়েছে আমার, বিশ্বাস করো তুমি। বুদ্ধিমতী আলো বুঝতে একটু বাকি নেই ব্যাপারটা আসল কি। সে স্বামী ইয়াসারের চোখের দিকে তাকিয়ে বলে, বুঝলাম তো আপনার লোকেরা কিভাবে জানলো আমার ভাইয়ের ব্যাগে ইয়াবা আছে? জামিল বলে, নিজেদের চোখে দেখছি কারো সাথে আদান প্রদান করছিল, দেখে তো মনে হচ্ছিল না কেউ জোর করে করছিল, তারপর গিয়ে ধরলাম। আলো শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন এখনও চুপচাপ। আলো আটকে বলে, আমার ওপর প্রতিশোধ নিয়ে আমার নিষ্পাপ ভাই দুটোর ব্যবহার করলেন। আপনি কতটা জঘন্য একটা লোক। শামিন হঠাৎ করে ঠোঁট বাঁকিয়ে হাসে। আলো একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমার ভাই দুটো ছেড়ে দিন, অনুরোধ করছি আপনার কাছে। এত সহজ না, হাতে নাতে ধরেছি, পুলিশে দেব, আপনি থানায় গিয়ে ছাড়িয়ে আনুন। জামিলের কথা আলো কিছুটা ঘাবড়ে যায়। আজান আয়াতের দিকে তাকিয়ে থেকে ছেলে দুটো চোখ ছলছল করছে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, তোরা একটু এদিকে গিয়ে দাঁড়া আজান আয়াত, আমি কথা বলছি। দুজন বাধ্য ছেলের মতো দূরে গিয়ে বসে থাকে। আলো সরাসরি স্বামী ইয়াসারের চোখের দিকে তাকিয়ে বলে, ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে, আমার ভাই দুটোকে ছেড়ে দিন। জামিল বলে, এত শুকনো কথায় তো চিড়ে ভিজবেন না আপা, আপনার কারণে ভাইয়ের কতখানি সম্মান নষ্ট হয়েছে জানেন তো? আমাকে আর কি করতে হবে? মাপ তো চাইলেন। হুশ আস্তে কথা বলেন আপা, গলা তো আস্তে একটা মাইক নিয়ে ঘোরেন। একজন ছেলে বলে ওঠে ইয়াসারের পেছন থেকে। জামিল বলে, তেমন কিছু না, শুধু ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে হবে আপনাকে। আলো কথাটি শুনে হতকম্ব হয়ে স্বামী ইয়াসারের দিকে তাকায়। ইয়াসা তার দিকে উপহাস এবং ক্ষোভের মিশ্র দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলো জেদি কণ্ঠে চেঁচিয়ে ওঠে, অসম্ভব, সম্ভব আপা। আলো জামিলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, আমি এখান থেকে এই মুহূর্তে আমার ভাইদের নিয়ে যাচ্ছি, দেখি আমাকে কে আটকায়। কথাটা বলে ঘুরে দাঁড়ায় আলো। জামিল বলে, তার আগেই এটা দেখে নিই। আলোর দিকে একটা ফোন এগিয়ে দিয়ে বলে জামিল। আলোর কপাল কুঁচকে ফোনটা হাতে নেয়। ছবিতে আজান আর আয়াত ইয়াবা হাতে কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ওদের দিয়ে জোর করে এসব ছবি তোলা হয়েছে। আলো দ্রুত ছবিগুলো ডিলিট করে ফেলে। জামিল হেসে বলে, ছবিগুলো ভাইয়ের ফোনে আছে, ডিলিট করে লাভ নেই। আলো রেগে গিয়ে বলে, জানোয়ারের দল, তোরা দেশের সেবা করিস, অমানুষ, ছি। আজ ক্ষমতা আছে তাই করছিস, কাল তো থাকবে না তখন। আপনি ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবেন না তাই না? ঠিক আছে, ভাইদের নিয়ে যান, আমরা ওদের ব্যাগ আর এই ছবিগুলো নিয়ে থানায় যাচ্ছি। ডিবি পুলিশ দিয়ে বাড়ি থেকে তুলে আনবে, পরে গিয়ে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনবেন ভাইয়াদের। নামের পাশে আজীবনের জন্য ইয়াবাখোর ট্যাগ লেগে থাকবে। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। স্বামী ইয়াবা খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখছে। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে মেয়েটি। এই পরিস্থিতিতে একটা মেয়ে কাঁদবে না কেন? স্বামী ইয়াসার তো আলোকে কাঁদতে দেখতে চায়। কাঁদতে কাঁদতে আলো স্বামী ইয়াসারের কাছে বশ্যতা স্বীকার করবে, এটা তো চায় স্বামী ইয়াসার। কয়েক মুহূর্তে কেটে যায়। আলো কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, ঠিক আছে, আমি মাপ চাইব, তবে দয়া করে আমার ভাইদের এখানে আনবেন না।
ওরা দেখলে কষ্ট পাবে। জামিল বলে, ঠিক আছে, মেয়ে মানুষ তাই অনুরোধটা রাখলাম, এখন মাপ চান। আলো স্বামী নিয়াসারের চোখের দিকে একবার তাকিয়ে তার পায়ের কাছে মাথা নিচু করে বসে পড়ে, কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে স্বামী নিয়াসারের পা ছুঁয়ে। ইয়াসার এক দৃষ্টি তাকিয়ে আছে আলোর দিকে। আলো না দেমাগি মেয়েটা তার পা ছুঁয়েছে, অথচ তাতেও তার স্বস্তি হচ্ছে না। এই মেয়েটার ভিতরে ভিতরে যে ভাঙেনি তা ইয়াসা বুঝতে পারছে। কি হলো, চুপ করে আছেন কেন? মাপ চান। জামিলের কথায় আলো মাথা উঠিয়ে স্বামী নিয়াসারের দিকে তাকায়। চোখে মুখে কাঠিন্যতা। মেয়েটা অথচ তার ঘাবড়ে যাওয়ার কথা ছিল। আলো ধীরে ধীরে বলে, সে কি বলতে হবে বলুন, যে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দিন। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত। আলো রোবটের মতো বলে, যা করেছি তার জন্য আমাকে মাফ করে দিন। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত। জামিল বলতে থাকে, আপনি অন্তত ভালো মানুষ, আমি ক্ষমা প্রার্থী। আলো বলে, আপনি অন্তত ভালো মানুষ, আমি ক্ষমা প্রার্থী। স্বামী ইয়াসা জিন্দাবাদ। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, স্বামী ইয়াসা জিন্দাবাদ। এখন উঠুন। আলো উঠে দাঁড়ায়। ফুয়াদ আলোর দিকে তাকিয়ে আছে। মেয়েটিকে দেখে তার এখন খানিকটা মায়া হচ্ছে। জামিল বলে, এই মাপ চাওয়ার দৃশ্যটা চাইলে ভিডিও করে নেট দুনিয়ায় ছেড়ে দিতে পারতাম। আমার ভাইয়ের ইমেজটা ঠিকঠাক হয়ে যেত, কিন্তু তা করলাম না। মেয়ে মানুষ বলে, আপনার বাবা আপনাকে বিয়ে দিতে ঝামেলা হবে। আমাদের জননেতা শামীম ভাই আবার এই এলাকার অসহায় মেয়েদের বিয়ের দায়িত্ব নেয়। সেখানে তার জন্য একটা মেয়ের ভবিষ্যতে বিয়ে দিতে ঝামেলা হোক, তা সে চায় না। আলো ইয়াসারের চোখের দিকে তাকিয়ে আছে। স্বামী ইয়াসা এতক্ষণ নীরবতা ভেঙে পাশে দাঁড়িয়ে থাকা রাহাতকে বলে, ওর ভাইদের ব্যাগ দুটো দিয়ে দে। রাহাত দৌড়ে গিয়ে দুটো ব্যাগ আর আজান আয়াতকে নিয়ে আসে। স্বামী ইয়াসার বলেন, ছবিগুলো ওকে দিয়ে ডিলিট কর। জামিল স্বামী ইয়াসারের ফোন আলোর হাতে দিয়ে বলে, নিন, ডিলিট করুন। আলো ছবিগুলো ডিলিট করে ফোন দিয়ে দেয়। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, চল। ওরা তিনজন দাঁড়িয়ে দু কদম ফেলতেই স্বামী ইয়াসার বলে ওঠে, মেয়ে মানুষের স্বভাব সব কিছু থাকতে হয়, তেজ ছাড়া ওটা বাড়তি বিপজ্জনক খুব। আলো কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে ঘুরে তাকায় না। আয়াত আর আজানের হাত ধরে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে আসে। ফুয়াদ স্বামী ইয়াসারের দিকে চায়, হয়েছে খুশি এবার? কী সব যে তোর মাথায় চাপে বুঝি না। তোর মতো মাথা ভাঙার সাথে বন্ধুত্ব করে আমার হয়েছে যত জ্বালা। কিরে বল, এখন শান্তি পেয়েছিস? না। এক শব্দে স্বামী ইয়াসার উত্তর দেয়, না মানে? মেয়েটা তোর পা ধরল, তবুও শান্তি পাসনি? স্বামী ইয়াসা ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ওর চোখ দেখেছিস তুই? বিন্দুমাত্র আতঙ্কিত হয়নি ও চোখ দুটো। ও স্বামী ইয়াসাকে ভয় পায়নি ফুয়াদ। পা ধরতে হবে বলে ধরেছে, ভয় পায়নি ইয়াসারকে। আমি তো ওর চোখে ভয় দেখতে চেয়েছি। ফুয়াদের মুখ হা হয়ে যায়। হতভম্ব ভাব নিয়ে বলে, তুই কি শুরু করলি? একটু বল তো। কিছুই না। তারপর জামিলের দিকে তাকিয়ে বলে, ওকে নজরে নজরে রাখবি। ওকে আমার চাই। ওর ক্ষমতার কথা বলল না তখন? ওকে একটু একটু করে আমার ক্ষমতা সম্পর্কে ধারণা দিব আমি। জামিল মাথা নাড়ায়। তাকে কিছুটা বিচলিত লাগছে। রাজনীতি ছেড়ে ভাই এখন এইসব করলে মারা পড়তে আর টাইম লাগবে না। রাহাত ইয়াবার প্যাকেটটা নাড়িয়ে দেখছিল। হঠাৎ করে বলে উঠল, ভাই এটা তো ইয়াবা না, এগুলো তো নকল। স্বামী ইয়াসা শুকনো হাসি হাসে। পাশ থেকে সবুজ বলে ওঠে, ওরে শালা, নকল তো থাকবেই। স্বামী ইয়াসা কি ইয়াবা ডিলার নাকি যে যখন তখন আসল ইয়াবা এনে দিবে? হাসি মৃদু রঞ্জন শোনা যায় ওদের মাঝে। আজ এই মেয়েটাকে বোকা বানিয়ে কার্যসিদ্ধি করেছে সবাই।
খুব মজা পেয়েছে। ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চারটি করতে পেরেছে তারা। রিকশায় 3 জন চাপাচাপি করে বসে আছে তারা। আলো পার্স ব্যাগ থেকে ফোন বের করার সময় দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে। ফোনটা ব্যাগের ভিতর ঢুকিয়ে আয়াতার আজানের দিকে তাকায় ঠান্ডা গলায় বলে, বাড়িতে কি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে ঠান্ডা মাথায় পড়তে বসবি? দুজন ভুলে যাবি গত 3 ঘন্টায় কি হয়েছে। আমি তোদের বাড়িতে দিয়ে এসে আব্বুর কাছে যাব। হাসপাতালে গিয়ে আম্মুকে পাঠিয়ে দিব। আম্মু যেন কিছু টের না পায়, ঠিক আছে? আজান এবং আয়াত মাথা নাড়ায়। আলো বলে, অনেক বড় হয়ে গেছিস দুজন, এখন একটু সাহসী হ। সবসময় আমি আর আব্বু থাকবো না। আয়াত আজান কিছু বলে না। রিকশায় তাদের বাসার সামনে এসে থামে। আলো নেমে ভাড়া মিটিয়ে দিয়ে হন করে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপে। কাজের মেয়েটা এসে দরজা খুলে দিতেই আলো দ্রুত ভিতরে ঢুকে নিজের ঘরে দিকে যায়। আতাউর আলমের 75 বছরের বয়সী বৃদ্ধা মা আলেয়া বেগম নিজের ঘর থেকে আলোর অস্তিত্ব টের পেয়ে রিনরিনে গলায় ডাকে, ও আলো, তুই আইসিস? তোর বাপ কখন আইব? আরে ও আলো, কথা কস না কেন? আলো কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। এক ঝটকায় হাতের 5টা বিছানার উপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে যায় সে। কল ছেড়ে চোখে মুখে পানি ঝাপটা দিয়ে সে তার 2 হাতে দিকে তাকায়। আজ এই হাত একটা জঘন্য লোকের পা ছুঁয়েছে। ঘেন্নায় আলো গা গুলিয়ে আসে। সে সাবান লাগিয়ে হাত দুটো ডলতে থাকে। দীর্ঘ সময় কেটে যায়। ডলতে আলোর হাত দুটো লাল বানিয়ে ফেলেছে। বিছানার উপর ফার্স্ট ব্যাগের ভিতরে আলোর ফোন বেজে যাচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। সে হাত ধুতে ভীষণ ব্যস্ত। তার এখন ইচ্ছে করছে এক স্তর চামড়া ছিলে ফেলতে হাতের। আরও কিছু সময় পরে আলো হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। ফোনটা তখন বাজছে। তলা দিয়ে হাত মুছতে পার্স খুলে ফোনটা হাতে নেয় সে। ফোনের স্ক্রিনে তার ইসমামের নাম্বার দেখে অস্থিরতা পড়ে যায় আলো। এই মুহূর্তে ফোনটা ধরতে ইচ্ছে করছে না আলোর, কিন্তু ইসমাম শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে দিনের ভিতরে আলোর সাথে কথা বলার জন্য। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ব্যাকুল কণ্ঠে ইসমাম বলে উঠে, কোথায় ছিলে? আলো নিচু স্বরে বলে, ওয়াশরুমে। আমি গত 1 ঘন্টা ধরে ফোন দিয়ে যাচ্ছি। 1 ঘন্টা ওয়াশরুমে ছিলে? আলো চুপ করে আছে। ইসমাম বলে, ভেবেছি আঙ্কেল হয়তো বা অসুস্থ হয়ে পড়েছে। না আপু, ঠিক আছে। ইসমাম আদর মাখা কণ্ঠে বলে উঠে, খুব স্ট্রেস আছে তাই না? আলো বলে, এই আর কি। আচ্ছা, ওই ঝামেলাটা কি হলো? মির্জারা তোমাকে কিছু বলেছিল তারপর? আলো হঠাৎ চোখ দুটো ভিজে উঠে, গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছে। তার ইচ্ছে করছে ইসমামের সাথে যন্ত্রণাটি শেয়ার করতে, কিন্তু এটা করা যাবে না। ইসমাম শুধু চিনতে করবে। ইসমাম বলে, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে আলো, ভিডিও কল দিই? না, আমার খুব মাথা ব্যথা করছে পরে। ইসমাম চুপ হয়ে যায়। কিছুক্ষণ দুপাশে দুজনে চুপ করে থাকে। তারপর নীরবতা ভেঙে আলো বলে উঠে, দেশে ফিরছো কবে? তুমি কবে দেখা হবে আমাদের? তোমার পরিবারকে সব জানাবে কবে? আমাকে কেন তোমার পরিবারের সাথে পরিচয় করে দাও না? আচ্ছা ইসমাম, একটা কথা বলো তো, তুমি আমার সাথে টাইম পাস করছো না তো? ইসমাম ধমকের সুরে বলে, অদ্রিতা, তাহলে তোমার পরিবারের সাথে পরিচয় করে দিতে বলেই তুমি চুপ করে থাকো কেন? যেন কোনো আগ্রহ নেই তোমার। চেঁচিয়ে বলতে থাকে আলো। ইসমাম কয়েক মুহূর্তে চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মাথা ঠান্ডা করো, দেব, সময় হলেই দেব। কতবার করে বলছি ছেলেটাকে ধমকাবে না, কথা কি কানে যায় না? গন্ডারের চামড়া নাকি তোমার গায়ে? ভাতের লোকমাটা ইহানের মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে প্লেটে রেখে নিতু নিচু স্বরে বলে, জোর না করলে খেতে চায় না একেবারে। ইলহাম চোখ রাঙানি দিয়ে বলে, জোর করতে হবে না, মির্জা বাড়ির ছেলেদের ওপর জোর চলে না, তারা তাদের ইচ্ছা মর্জির মালিক। আমার ছেলে যখন মন চাইবে তখন খাবে। তারপর ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি যাও বাবা, দাদার ঘরে গিয়ে খেলো।
বাবার আশকারা পেয়ে ইহানের ঠোঁট জোড়া প্রশস্ত হয়ে যায় হাসিতে। এক ছোটে ঘর থেকে বেরিয়ে যায়। নিতু খাবারের প্লেট নিয়ে বসে আছে। ইলহাম কিছুক্ষণ নিতুর দিকে তাকিয়ে থেকে বলে, হাত ধুয়ে দরজাটা বন্ধ করে আসো। নিতু চমকে উঠে ইলহামের দিকে তাকায়। ইলহাম নিচু স্বরে বলে, শাড়িটা পাল্টে এসো, এই রঙটা আমার পছন্দের নয়। হঠাৎ করে নিতুর বুকে সূক্ষ্ম যন্ত্রণা হতে শুরু করে। একেই বোধহয় বলে পুরুষ মানুষ, নিজের প্রয়োজনের সময়েরা ঠিকই নমনীয় হয়ে কথা বলে। নিতুর মনে হচ্ছে তার জন্ম হয়েছে কারো বইয়ের নামে যৌনদাসী হয়ে থাকার জন্য, কারো অর্ধাঙ্গী হয়ে সম্মানী হওয়ার জন্য। নিতুর মতো হাবাতের মেয়েদের জন্ম হয়নি। কি হলো, বসে আছো কেন? আমাকে ভাইয়ার সাথে পার্টি অফিসে যেতে হবে সন্ধ্যায়, তাড়াতাড়ি। নিতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। হাত ধুয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এসে আলমারি থেকে একটা নীল রঙের হালকা জর্জেটের শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে পরে নেয়। ধীর পায়ে স্বামীর পাশে এসে বসতে হ্যাচকা টান মেরে তাকে নিজের কাছে নিয়ে নেয়। ইলহাম ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আজকাল খুব বার বেরোচ্ছ না তুমি? মা মারা যাওয়ার পর পুরো সংসারের চাপই পেয়ে গিয়েছ, নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করেছ। স্বামী কাছে ডাকলে গায়ে লাগে না। নিতু শ্বাস নিতে পারছে না, তার বুকের যন্ত্রণাটা বেড়ে যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। কিন্তু এই মুহূর্তে চোখে পানি দেখলে ইলহাম আরও রেগে যাবে। নিতুর গলার স্বর স্বাভাবিক রেখে বলে, ভুল ভাবছেন। ইলহাম কোনো কথা বলে না, নিজের স্বামী হওয়া হক আদায় করতে ব্যস্ত হয়ে পড়ে। নিতু দু চোখ বন্ধ করে অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে। দীর্ঘ সময় পরে ইলহাম সেই চিরাচরিত ধমকের সুরে বলে, তোমার বাবা ফোন করেছিল, কাল বাড়িতে আসবে। ফোন করে বলে দিও যেন ভালো জামা কাপড় পরে আসে। আচ্ছা, ওনার কি ভালো জামা কাপড় নেই? মাসে মাসে তো টাকা পয়সা ভালোই পাঠাও, বাড়িতে কিনে নিতে পারে না? ফকিন্নির মতো ঘুরে বেড়ায়। নিতু নিস্তেজ কণ্ঠে বলে, ফকিন্নি মেয়েকে বিয়ে করেছিলে কেন তবে? ইলহাম কপাল কুঁচকে বলে, মুখে মুখে তো ভালোই চালাতে শিখে গিয়েছ, এত সাহস পাচ্ছ কোথায়? নিতু চুপ হয়ে যায়। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলে না। তারপর নিতু মৃদু স্বরে বলে ওঠে, মাঝে মাঝে মনে হয় আমি আপনার বউ না হয়ে আপনার ওই সব রক্ষিতাদের মতো কেউ হলে ভালো হতো। আপনার থেকে অন্তত একটু মিষ্টি কথা তো শুনতে পারতাম। আতাউর আলম তো সুস্থ হয়ে উঠেছে, মনে হয় না সে তার সিদ্ধান্ত থেকে সে সরে দাঁড়াবে। তোমার একজন প্রতিদ্বন্দ্বী কিন্তু বেড়ে গিয়েছে, জনগণের কাছে তার অবস্থান কিন্তু বেশ শক্তপোক্ত। শামীম বাবার কথায় হালকা হেসে বলে, ভালোই তো, তা না হলে নির্বাচনে মজাটা কোথায়? মানুষ তোমাকে ছাত্রনেতা হিসেবে গ্রহণ করেছে, কিন্তু এই শহরের মেয়র হিসেবে আতাউর আলমের মতো একজন বয়স্ক, জ্ঞানী এবং সাদাসিধে ব্যক্তিকে রেখে তোমার হাতে শহরের দায়িত্ব তুলে দেবে বলে আমার মনে হচ্ছে না। আমি সন্দিহান। স্বামী ইয়াসারের কলম থেমে যায় বাবার কথায়। সে কিছু পেপারসে সাইন করছিল। ইমতিয়াজ মির্জা ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, বলছি রাজনীতিটা একটু মন দিয়ে করো। তারপর একটু সময় গেল, সরাসরি এমপির পদে জন্য লড়বি। তুমি কি ভয় পাচ্ছ? ছেলের সরাসরি প্রশ্নে আমতা আমতা করে ইমতিয়াজ মির্জা বলে, 7 বছর আগে তোর মেজ ভাইয়ের অপকর্মের দাম আমি এমপির পদ খুইয়ে দিয়েছি মানুষজনের কাছে। বর্তমানে আমার গ্রহণযোগ্যতা কতখানি তা তো নিশ্চিত না। তার উপরে সেই দিন সেই ভাইরাল ভিডিও, টাকা দিয়ে নিউজ চ্যানেলগুলোকে সামলে নিয়েছি, কিন্তু বিষয়টা নিয়ে এখনও কথা হচ্ছে। তোকে সবাই ভয় পায়, তাই হয়তো সামনে কিছু বলছে না। সেটাই, এই ভয়টা আমার দরকার। তারপর কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, আতাউর আলম সাদাসিধে মানুষ, রাজনীতি সাদাসিধে মানুষ নিয়ে হয় না বাবা। ওদের জন্য উপযুক্ত পেশা শিক্ষকতা। দীর্ঘজীবন সাংবাদিকতা করেছে, এই শহর টিকতে পেরেছে, এটাই অনেক। ইমতিয়াজ মির্জা ছেলের সাহস ও আত্মবিশ্বাস দেখে অবাক হয়। সেও প্রচণ্ড সাহসী ছিল, কিন্তু তার বড় ছেলে তাকে ছাড়িয়ে গিয়েছে। যদি এই সাহসটা ভালো কাজে লাগাতে পারে তাহলে অনেক দূর যেতে পারবে।
স্বামী নিয়ে আসার বলেন, নির্বাচন হারার কথা ভেবে চিন্তা করো না, কারণ জিতবো আমি, সেটা যেভাবেই হোক। ওই মেয়েটার ব্যাপারে কি করলি? বলেছি মামলা দিয়ে দে, ওর বাবাকে একটু দমিয়ে রাখা যাবে। ওটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি ওটা নিয়ে ভেবো না। ভীষণ সাহস মেয়েটির। বাবা জন্য সন্দেহের বশে কোনো রকম যাচাই বাছাই না করে স্বামী ইয়াসারের গায়ে হাত তোলে। আতাউর অনেক লাকি, এমন একটা মেয়ে পেয়েছে। তুমি মেয়েটার প্রশংসা করছো নাকি আমাকে অপমান করছো বাবা? কোনোটিই না। হঠাৎ করে স্বামী ইয়াসারের ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে সে খুশি হয়। ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে বলে, ছোট ফোন করেছে, কথা বলো, জিজ্ঞেস করো কবে ফিরবে দেশে। বাড়ি ব্যবসা ইলহাম একা সামলাতে হিমশিম খাচ্ছে, এতটুকু দায়িত্ব তো নিতে বলো। স্বামী নিয়ে আসার ফোন কানে তুলে নিয়ে বলে, বলো ভাই। ওপাশ থেকে কেউ বলে ওঠে, ভাইয়া। হ্যাঁ বল ভাই। ঠিক আছিস তুই? ঠিক আছি ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বল। ওই ঝামেলাটা কি হলো? তুমি মেয়েটাকে কিছু বলছো পরে? স্বামী কিছুটা অবাক হয়ে বলে, সব কথা রেখে ওই কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে আমি চাই না তুমি কোনো ঝামেলায় জড়াও, তাই আর কি। স্বামী শুকনো হাসি হেসে ভাইকে আশ্বস্ত করে বলে, আরে ধুর, ছুঁচো মেরে হাত গন্ধ করব নাকি আমি এখন আমার ইলেকশন নিয়ে ভাবছি। মনোনয়ন পেয়ে গেছি দল থেকে, অভিনন্দন ভাইয়া। মিলান হেসে বলে ওপাশের ব্যক্তি। স্বামীন বলে, তুই ফিরে আয় ছোট, বাবা আসতে বলেছে তোকে, বাড়ি ব্যবসা সামলাবি। এখানে এলে তোকে বিয়ে করিয়ে দেব আগে, বিদেশে বউ নিয়ে আসিস না সাথে করে, খবরদার। ওপাশের ব্যক্তি হেসে বলে, আর তুমি কবে করছো? স্বামীন, তুই বিয়ে করে রিভিউ দিবি তারপর। দুই ভাই ফোনে দীর্ঘক্ষণ কথা বলে, তারপর ফোন রেখে পুনরায় নিজের কাজে মন দেয়। স্বামী নিয়ে আসার আতাউর আলমের গতকাল বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার আগমন উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে সবাই উড়ে উড়ে আসছে। রেহানা রান্নাঘরে চায়ের পানি বসিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না। এই নেমোখারামগুলোর যেন দফায় দফায় চা বানিয়ে সে ক্লান্ত। অসুস্থ মানুষকে দেখতে এসেছে নাকি দাওয়াত খেতে এসেছে, তা এরাই ভালো জানে। আতাউর আলম ঘর থেকে নাটকের সংলাপ শোনা যাচ্ছে। অভিনয় করছে আতাউর আলমের চাচাতো ভাই। ভাইয়ের প্রতি দরদ যেন উঠেছে এখন। অথচ দুর্ঘটনার দিন আলো গিয়েও এত করে বলো তার সাথে থানায় যেতে, থানায় সাধারণ ডায়েরি করবে সে, তখন গর্তে লুকিয়ে ছিল সরীসৃপটা। রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায় আলোদের গৃহ পরিচালিকা সীমা। রেহানার চুলা থেকে চায়ের পাত্তি নামিয়ে বলে, উঠছে আলো, গিয়ে বল চা খেতে ডেকেছি। আপা তো বাড়িতে নেই, খালা কোথায় গিয়েছে? রেহানা অবাক হয়ে তাকায়, এই সাত সকাল কোথায় গিয়েছে মেয়েটা না খেয়ে? গলির মোড়ে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে। পরনে তার সাদা এবং নীল রঙের মিশ্রিত প্রিন্টের সালোয়ার কামিজ। হাত উঠিয়ে বারবার হাত ঘড়ির সময় দেখছে সে। এ কয়দিনে ধকলের চোখের নিচে কালি জমে গিয়েছে, কিন্তু গায়ে এখনও উজ্জ্বল শ্যামলা ধরনের রঙের সাথে চোখের নিচে কালি বেশ মানিয়েছে। খুব একটা অদ্ভুত লাগছে না। আলো এবার বেশ বিরক্ত হয়। আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে, অথচ কোনো খালি রিক্সা খুঁজে পাচ্ছে না সে। দীর্ঘ সময় পরে একটা রিক্সা পেয়ে গেল সে। উঠে পড়ে রিক্সায়। আজ আলোর বাবা আতাউর আলমের জন্মদিন। বাবাকে সারপ্রাইজ দিতেই তার জন্য অল্প কিছু আয়োজন করবে আলো। সকাল সকাল সেজন্য বের হয়েছে সে। কিছু দূর যেতেই রিক্সাওয়ালা রিক্সায় থামিয়ে দেয়। কাছে কোথাও থেকে মাইকের আওয়াজ আসছে। আলো বিরক্ত হয়ে বলে, কি হয়েছে ভাই? আপা, সামনে রাস্তায় জ্যাম। আজ এইখানে সমাবেশ, পার্কের সামনে রাস্তা পুরোটাই আটকায়। বিরক্তিতে আলোর মুখ তেতো হয়ে যায়। ডান পাশে একটা অ্যাম্বুলেন্স
তাদের মতো আটকা পড়েছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার বাইরে নেমে কারোর সাথে ফোনে কথা বলছে। আলোর বেশ খারাপ লাগছে। নিশ্চয় রুগীটি পড়ে পড়ে ভীষণ কষ্ট পাচ্ছে। সামনে নির্বাচন, আর এখন সব রাজনৈতিক দল রাস্তাগুলো নিজেদের বাপের সম্পত্তি মনে করে আটকে রেখে ঘেউ ঘেউ করতে থাকে। আলোর বাবা এই শহরের মেয়র হলে সে শহরের ভোল পাল্টে ফেলবে, আলো নিশ্চিত। কয়েক মুহূর্ত পর একটা গাড়ি এসে তাদের সামনে থামে। রিকশাওয়ালা অতি উৎসাহিত হয়ে বলে, ইয়াস ভাই আসছে আপা, আজ এইখানে ভাষণ দেবে। আলোর মেজাজ বিগড়ে যায়। রাস্তা আটকে মাফিয়াগিরি করা একমাত্র ইয়াস মির্জার পক্ষেই সম্ভব। কোনো কিছু না ভেবেই আলো রিকশা থেকে নেমে পড়ে। ইয়াস মির্জা দলের একটা ছেলে এসে গাড়ির দরজা খুলে দিতেই সে বাইরে নেমে দাঁড়ায়। আলো বাতাসের গতিকে ইয়াস মির্জা মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে পড়ে। সকাল সকাল অনাকাঙ্ক্ষিতভাবে আলোর নামের মেয়েটিকে নিজের মুখোমুখি আবিষ্কার করে ইয়াসারের চল লম্বা হয়ে যায়। সে কিছুটা অবাক হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী একজন শ্যামবতীর দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? রাস্তাটাকে নিজেদের সম্পত্তি মনে করছেন নাকি? আলোর ধমকে ইয়াসারের ঘোর কাটে। পরিস্থিতি অনুধাবন করতে পেরে সে প্রচণ্ড বিরক্ত হয়। সেই ফাজিল মেয়েটা সবসময় এভাবে উড়ে এসে জুড়ে বসে তার কাজে বাধা দিতে। সেদিন পা ধরেও একটু ভয় ঢোকেনি মনে। আবার চেঁচিয়ে কথা বলছে ইয়াসারের সাথে। ইয়াসার আলোকে কিছু না বলে জামিলের দিকে তাকায়। জামিল বলে, এই যে আপা, আপনার সমস্যা কোথায় হচ্ছে একটু বলবেন? সমস্যা কোথা হচ্ছে মানে? রাস্তা ব্লক করে জনগণের ভোগান্তির ব্যবস্থা করে বলেছেন সমস্যা কোথায় হচ্ছে? ইয়াসারের পিছনে দাঁড়িয়ে রাহাত ফুয়াদের কে বলে, দেখছেন ভাই, এই মেয়ে ভাঙবে তবু মচকাবে না। সেদিন পা ধরার কথা বেমালুন ভুলে গেছে। ইয়াসা আলোর চোখের দিকে তাকিয়ে বলে, ভোগান্তি কোথায় হচ্ছে? বড় গাড়িগুলো তো চলে যাচ্ছে একটার পর একটা, রিক্সাগুলোকে যেতে দেওয়া হচ্ছে না, আর হবেও না। হাইওয়েতে রিক্সা ওঠার নিষেধাজ্ঞা আছে। তা কি জানেন না আপনি? বিশিষ্ট জ্ঞানী সুনাগরিক ভোটার। ইয়াসারের কটাক্ষ শুনে আশেপাশে তার ছেলেগুলো হো হো করে হাসতে থাকে। আরাফাত নামের ছেলেটা ইয়াসাকে বলে, বেডি মানুষ ভাই, ব্রেনের ওজন কয়েক গ্রাম কম আছে। আলো খেপে গিয়ে বলে, তাহলে এই অ্যাম্বুলেন্সটাকে এখানে আটকে পড়ে আছে কেন? জবাব দিন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার আলো চেঁচামেচি শুনে কান থেকে ফোন নামিয়ে সেদিকে যায়। অ্যাম্বুলেন্স থেকে রোগী পরিবারে একজন লোক নেমে আসে। আলোকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম আমাদের আটকে রাখেনি, অ্যাম্বুলেন্সটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, অন্য একটা অ্যাম্বুলেন্স আসছে, একটু সময় লাগবে। আলো স্বামী ইয়াসারের দিকে তাকায়। স্বামী ইয়াসা কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আলো দিকে না রাগী দৃষ্টি রেখে রোগীর পরিবারের লোককে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কতক্ষণ লাগবে? লোকটি কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, আধ ঘন্টা তো লাগবেই, আমার বউটা খুব কষ্ট পাচ্ছে, প্রেগনেন্ট সে। স্বামী ইয়াসান রাহাতকে বলে, রাহাত গাড়ি ঘোরাও, ওনার ওয়াইফকে হাসপাতাল নিয়ে যাও। রাহাত এক মুহূর্ত চিন্তা না করে মাথা নাড়িয়ে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেন। গর্ভবতী মহিলার স্বামী এবং অন্যান্যরা ধরাধরি করে রোগীকে স্বামী ইয়াসারের গাড়িতে বসায়। যন্ত্রণা ভীষণ কাতরাচ্ছে মহিলাটি। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্বামী ইয়াসারের দিকে কৃতজ্ঞতার হাসি দিয়ে গর্ভবতী মহিলা স্বামী গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। স্বামী ইয়াসার কয়েক মুহূর্তে আলোকে দেখে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুমি একটা ফটকা চালাক মেয়ে। আলো চুপ করে থাকে। হঠাৎ করে বলে, পরিস্থিতি সামলে নেওয়ার চমৎকার ক্ষমতা দিয়ে জন্মেছেন। খুব ভালো নাটক দেখালেন আজ। আপনার মতো একটা গিরগিটি নতুন একটা দয়ালু রূপ আবিষ্কার করে আমি একটু অবাক হইনি। এই রূপ ক্ষণে ক্ষণে বদলাবে। আবার কোনো গরিবকে ধরে লাথি মারবেন, অথবা কোনো মেয়ের ওড়না ধরে টান দেবেন। আপনার ফ্যামিলি স্টোরি তো তাই বলে। আলো রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে রাস্তার ডান পাশে চাপাগুলি রাস্তায় ঢুকে পড়ে।
স্বামী নিয়ে আসার কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। ফুয়াদ পিছন থেকে বলে, তুই বুনো ওল হলে? ও দেখছি বাঘা তেঁতুল। না, ও একটা মেয়ে, শুধু আর শুধুমাত্র একটা মেয়ে, দুর্বল প্রজাতির প্রাণী, এবং এটা ওকে বুঝতে হবে, আমি বোঝাবো। স্বামী নিয়ে আসার দাঁত কিরমির করে বলে উঠে, ফজিলুন্নেসা সরকারি কলেজ। জি ভাইয়া। স্বামী নিয়ে আসার নড়ে চড়ে বসে। নিমন্ত্রণ পত্রটি ঘুরিয়ে ফিরে দেখতে থাকে আপনাকে অতিথি হিসাবে যেতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিষেধ করে দে, আমি পারবো না, কাজ নিয়ে ব্যস্ত আছি খুব, বারবার মিছিল মিটিং করতে হচ্ছে, এখন এসব অনুষ্ঠানে গিয়ে মেয়েদের নৃত্য দেখার সময় নেই। কথাটি বলে স্বামী নিমন্ত্রণপত্রটি একটা লেখার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জামিল মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে ভাই, আমি ফোনে জানিয়ে দিচ্ছি। ওয়েট। জামিল দাঁড়িয়ে পড়ে স্বামীনের কথা শুনে। স্বামী নিয়ন্ত্রণপত্র থেকে চোখ তুলে জামিলের দিকে তাকিয়ে বলে, এই কলেজে তো ওই মেয়েটা পড়ে, তাই না? কোন মেয়েটা? জামিল কয়েক মুহূর্তে চিন্তা করে বলে, ও ওই ফটকা মেয়ে আলো। হ্যাঁ, ওই এই কলেজেই পড়ে। ওর নাম অদ্রিতা আলোনা, 4th ইয়ার, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। হো, কেন ভাই? স্বামীর নিয়ন্ত্রণপত্র উঠিয়ে জামিলের দিকে তুলে বলে, স্বেচ্ছাসেবকদের লিস্টে ওর নাম, অনুষ্ঠান হোস্ট করবে সে এবার তো। জিজ্ঞাসু দৃষ্টিতে জামিল ইয়াসারের দিকে তাকায়, প্রিন্সিপালকে বল আমি যাব। স্বামী নিয়ে আসা নিয়ন্ত্রণপত্রটির দিকে তাকিয়ে বলে। জামিল খানিকটা অবাক হয়ে তাকায়। ইয়াসা তার দিকে তাকিয়ে বলে, ও আমার ক্ষমতা দেখার খুব শখ, ওকে একটু দেখিয়ে আসবো, কি বলিস? চায়ের কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে কপাল কুঁচকে সেদিন তাকিয়ে থাকা সমসের ভূঁইয়া কোন ফাঁকে একটা ক্ষুদ্রাকার মাছি এসে বসে আছে তার চায়ে। ঠিক বসে নয়, মরে পড়ে আছে। সমসের ভূঁইয়া তর্জনী আঙুল দিয়ে মাছিটাকে ঢেলে কাপ থেকে উঠে একটা টিস্যু পেপারের উপর রাখে। পুনরায় চায়ের কাপ উঠে মুখের কাছে নেয়, চুমুক দেবে বলে। পাশে বসে শমশের ভূঁইয়ার কাণ্ড দেখছিল তার এক ঘনিষ্ঠ কর্মী জায়েদ আলী। বাধা দিয়ে বলে, করছেন কি? আরেক কাপ চা আনিয়ে দিচ্ছি, ওটা রাখুন। শমশের ভূঁইয়া জাহেদ আলীর কথা না শুনে চায়ের কাপে তৃতীয় চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখে। তার দৃষ্টি টিস্যু পেপারের উপরে রাখা মাছিটার দিকে। এক দৃষ্টি সেদিকে তাকিয়ে থেকে মৃদুস্বরে জায়েদ আলীকে বলে, রাজনীতি হলো এই চায়ের কাপের অমৃত চা, তাতে দুই একটা মাছি এসে পড়বে স্বাভাবিক, তাই বলে চাটা খাবো না, আলতাপ খাবো, মাছিগুলো পরিষ্কার করে খাবো। যারা যারা রাজনীতি নামে অমৃত সুধা পান করতে চাইবে তাদের মাছি পরিষ্কার করার অভিজ্ঞতা থাকতে হবে। কথাটি বলে শমশের ভূঁইয়া মুখে হাসি হাসি করে ফেলে। নিজের কথাটি তার নিজেই বেশ পছন্দ হয়। জাহেদ আলী বলে, মাছি পরিষ্কার করার জন্য তো আপনাকে নোবেল দেওয়া উচিত। যেভাবে আতাউর আলম মাছিটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছিলেন। কি আতাউর আলম মাছি? হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বলছো। জায়েদ, ও তো একটা মাছি। জায়েদ আলী বলে, পরিকল্পনাটা তো ভালোই করছিলেন। ঠ্যাং ভেঙে ঘরে পড়তে থাকতো, মেয়ের হওয়ার স্বপ্নই থেকে যেত, কিন্তু বেঁচে গেল কপালের জোরে। হ্যাঁ জাহেদ, ওর কপাল ওকে বারবার সাথ দেয়। কতবার যে বেঁচে গেছে আমার হাত থেকে। তবে ভাই, উপকারের মধ্যে একটা উপকার হয়েছে, আপনার নাম সামনে আসেনি, মাঝখান থেকে ফেঁসে গিয়েছে শামীম ইয়াসার। আতাউরের মেয়েটা চর মেরে হুলস্থুল কাণ্ড করে ফেলেছে, দেখেননি? ভাবা যায় কত সাহস এই মেয়ের, একেবারে বাবার কপি। একটা মামলা টুকে দিলেও বেশ হতো। সময়ের মতো ওর কানে শামীম ইয়াসারের নাম বিষ ঢেলে কাজ হয়েছে। আতাউরে যে গাড়িটা ধাক্কা দিয়েছে তার নাম্বার প্লেট দেখেনি তো কেউ? না, সুযোগই ছিল না দেখার। ঘুটঘুটে অন্ধকার ছিল, লোকজন তেমন ছিল না। ওর মেয়েকে কিভাবে ম্যানেজ করেছিলে? আতাউর
আলম চাচাতো ভাই খোরশেদ কাজটা করেছে, তবে কিছু পয়সা খরচ করতে হয়েছে। শালা আস্তা দালাল, টাকা ছাড়া কিছুই বোঝে না। তারপর জায়েদ আলী নিজের মুখটা শমশের ভূঁইয়ার কানের কাছে এগিয়ে এনে বলে, বলতে বলছি কিছুদিন আগে আতাউর আলম কিশোর গ্যাংয়ের নামে যে আর্টিকেল লিখেছে, সেটা জের ধরে স্বামী নিয়ে আসার এসব করেছে। শমশের ভূঁইয়া বৈচারিক হাসি হাসে। জাহেদ আলী বলতে থাকে, মেয়েটা জেদি আর সাহসী হলে মাথায় বুদ্ধি কম, অন্ধের মতো বিশ্বাস করে ইয়াসারকে চর মেরে দিয়েছে। হিতের যে বিপরীত হতে পারে বুঝতে পারেনি। ভিডিও করেছিল কে? আমাদের দলে একটা ছেলে। আচ্ছা, ইয়াসা এত চুপচাপ আছে কেন বলো তো? একটা মেয়ের হাতে চর খাওয়ার পর তো ওর তুমুল কালাম কাণ্ড বাঁধানোর কথা। বিষয়টি বেশ অদ্ভুত লাগছে। যাই হোক, ওরা যদি সাপের নেউল হয়ে যায় তাহলে তো আমারই লাভ। মাঝখান থেকে মণিটা নিয়ে সাপুরি নিয়ে নেবে। সাপুরে শমশের ভূঁইয়া হাহা। আতাউর আলমের চোখ বেঁধে দিতে তার দিকে উদ্ধৃত হচ্ছে আজান। পিছন থেকে আলো তার ভাইকে বলে ওঠে, আরে ভিতুর ডিম, তোকে আব্বুর চোখ বেঁধে ফেলতে বলেছি, কিডন্যাপ করে আনতে নয়। এত পা টিপে টিপে এগোচ্ছিস কেন? তাড়াতাড়ি যা। আজান আলোর তাগাদা পেয়ে দ্রুত গিয়ে আতাউর আলমের চোখ বেঁধে দেয়। আতাউর আলম চমকে উঠে বলে, কি হচ্ছে? আলো হেসে দিয়ে বলে, 1 মিনিট আব্বু। তারপর দৌড়ে গিয়ে জন্মদিনের কেকটা নিয়ে এসে আতাউর আলমের বিছানার পাশে রাখে। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আতাউর আলমের চোখ খুলে দিয়ে আলো বলে, টেন টেনা সারপ্রাইজ। আজান আয়াত চেঁচিয়ে ওঠে, শুভ জন্মদিন আব্বু, শুভ 52তম জন্মদিন। আতাউর আলমের মুখে হাসি ফোটে তার ছেলে মেয়েদের পাগলামি দেখে। বাচ্চাদের মতো কণ্ঠে বলে ওঠে, করিস কি? আলো তার বাবার মাথায় একটা বার্থডে ক্যাপ তুলে দিয়ে আদুরে কিন্তু নাটকীয় ভঙ্গিতে বলে, শুভ জন্মদিন আমার জন্মদাতা পিতা, তুমি 1000 বছর বেঁচে থাকো, আমাদের আলগে রাখো। আতাউর আলম হেসে মেয়ের মাথায় হাত রাখে। রেহেনা ঘরের পর্দা সরিয়ে অভিযোগের সুরে বলে, হ্যাঁ রে, তোদের কি চক্ষু লজ্জা বলতে কিছু নেই? আমার থেকে টাকা নিয়ে কেক ফেক আনিয়ে আমাকে আর দাদিকে রেখে খাচ্ছিস। একবার তো মুখের বলাটাও বলতে পারতি। আলো লজ্জিত ভঙ্গিতে হাসে। আয়ান বলে, তোমাদের দুজনকে বলে কি লাভ? বললে তো বলবে এইসব জন্মদিন পালন করা হারাম হারাম। রেহেনা বেগম ঘরে ঢুকে আয়াতের কান মলে দিয়ে বলল, এইসব হারাম হালালের পার্থক্য যদি বুঝতি তাহলে শুধু শুক্রবার মসজিদে যেতি না, জিলাপির লোভে 5 ওয়াক্ত নামাজ পড়তি। আরেকটাকে দেখো, চুল খোলা রেখে বাইরে যায়, বেগানা পুরুষে সব দেখিয়ে আসে, ফাজিল মেয়ে কোথাকার। কথাটি বলে আলোর দিকে রাগী দৃষ্টিতে তাকায় রেহানা। আতাউর আলম তার স্ত্রীকে বলে, রেহানা, তোমাকে বোধ হয় মা ডাকতেছে, যাও গিয়ে দেখো। রেহানা বলে, কই, আমি তো শুনিনি। আমি শুনেছি, যাও যাও তাড়াতাড়ি যাও। রেহানা চিন্তিত মুখ নিয়ে শাশুড়ির ঘরের দিকে যায়। আজান বলে, 8 ঘন্টা থামানো যেত না বাবা? আলো ছুরি এনে বাবার হাতে দিয়ে বলে, নাও এবার কেক কাটো, আমার খুব খিদে পেয়েছে। আতাউর আলম হেসে আলোর হাত থেকে ছুরিটা নিয়ে কেক কাটে। তারপর একে একে তার 3 ছেলেমেয়েকে কেক খাইয়ে দেয়। আজ থেকে নির্বাচনী প্রচারণায় নেমেছে স্বামী ইয়াসারের লোকজন। দুপুর পর্যন্ত দলের কর্মীদের নিয়ে শহরের 3টা মহলার চক্কর দিয়ে এসেছে। সূর্য তাপ আর সহ্য করা যাচ্ছে না। স্বামী ইয়াসারের কপাল বেয়ে টপ টপ করে নোনা জল গড়িয়ে পড়ছে। পাঞ্জাবির বুক এবং পিঠের দিকটা ভিজে জপজপে হয়ে গেছে। এসবের অভ্যাস তার আছে, কিন্তু আজ একটু বেশি কাইল হয়ে পড়েছে সে। বাড়ি থেকে ইশিরা বারবার ফোন দিচ্ছে। ফোনটা সাইলেন্ট করে পাঞ্জাবি পকেটে রাখতে রাখতেই তার দলের ছেলেদের দিকে তাকিয়ে বলে, কি বুঝলি? জনগণের রেসপন্স কেমন? ভাই, এভাবে তো কিছু বোঝা যায় না, তবে 80% নিশ্চিত এরা আপনার দিকে ঝুঁকে আছে।
আপনার মতো তরুণ জননেতাকে রেখে শমশের ভূঁইয়া এবং ওই আতাউর আলমের মতো দুটো বুড়োকে ভোট দেবে? শামীম ইয়াসার আরাফারের কথাকে বেশ স্বস্তি পায়। একটা প্রশস্ত হাসি দিয়ে বলে, আজ এখানেই থাকবে নাকি? জামিল বলে, না ভাই, যতক্ষণ শরীরে হাঁটার শক্তি থাকবে ততক্ষণ থামা যাবে না। কাল থেকে হয়তো আতাউর আলম নামবে তার লোকজন নিয়ে। এভাবে বসে থাকলে হবে না। গুড, তুই আমার যোগ্য কর্মী জামিল। তোর ছেলে হলে তোকে একটা মোটর সাইকেল দেব। কিন্তু জামিল ভাইয়ের তো মেয়ে হবে। সবুজ কথাটি বলে ইয়াসারের দিকে তাকিয়ে থাকে। ইয়াসার বলে, মেয়ে হলে ওর মেয়েকে স্বর্ণের আংটি দেব, ছেলে হলে মোটর বাইক, মেয়ে হলে অলংকার। জামিল ইয়াসার কথা খুশি হয়। ইয়াসা একবার হাত ঘড়িতে সময় দেখে বলে, ওই মেয়েটা আপডেট কি? সবাই ইয়াসারের কথা শুনে মুখ চাওয়াচাই করতে থাকে। রাহাত ফিসফিসে সবুজকে বলে, ভাই, দিনে যতবার ওই মেয়েটার নাম নেয় আমার দিনেও ততবার নিজের বইয়ের কথাও ভাবি না। হুশ ঠোঁটে আঙ্গুল দিয়ে রাহাতকে চুপ করিয়ে দেয় সবুজ। নিচু স্বরে বলে, ভাইয়া, চটকানো খাওয়ার শখ হয়েছে? ওই মেয়েটার ওপর ভাই ভীষণ খ্যাপা। আমি ভাইকে 8 বছর ধরে চিনি। এত সহজে ভাই মেয়েটার পিছু ছাড়বে না। ইয়াসার গম্ভীর কণ্ঠে বলে, কি সমস্যা? মেয়ে মানুষের মতো গুজুর ফুজুর ফুসুর ফুসুর করছিস কেন? কি কথা হচ্ছে? সবুজ আর রাহাত দুজনে মাথা নেড়ে বলে, তেমন কিছু না, সাংসারিক কিছু আলাপ ভাই। কি আলাপ? তেল লাগবে, নুন লাগবে, আটা লাগবে, এসব কতবার বলছি। এসব স্ত্রীলোকের মামলা জড়াবি না, জীবনটা ভাজা ভাজা হয়ে যাবে। আমার মতো চিরকুমার থাকার শপথ নে, তখন শুধলি না। জামিলের কথা মাঝখানে বলে উঠল, ভাই, মেয়েটা নির্বাচনের পর দেখে নিলে হয় না? দেখা তো মেলার সময় পাবেন না। ওর খবরাখবর নিয়মিত আমি চাই। কথাটি দ্বিতীয়বার মনে করাতে চাই না আমি। দলের ছেলেগুলো মাথা নাড়ায়। একজন মেয়র পদপ্রার্থী বিশিষ্ট জননেতা হাত ধুয়ে একটা 5 ফুটিয়া মেয়ের পিছনে পড়ে আছে, সেটা মানতে ইয়াসারের একনিষ্ঠ ভক্ত এবং কর্মীদের বেশ কষ্ট হচ্ছে। কিন্তু ভাইয়ের কথা না শোনার মতো ভুল তারা করবে না। দলের সাধারণ সম্পাদকের পদটা যে সবার চাই। মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে আলো ঘুম কেটে যায়। পড়তে পড়তে কখন সে বইয়ের ভিতর মুখ গুজে ঘুমিয়ে পড়েছিল তা সে জানে না। গত সপ্তাহ যত নির্ঘুম রাত সে কাটিয়েছে তার খেসারত তাকে এখন দিতে হচ্ছে। সামনে প্রথম ইনকোর্সের ঘোষণা দিয়ে দিয়েছে ডিপার্টমেন্ট। পড়াশোনায় ভীষণ চাপ। মাথা তুলে তাকাতে দেখে আতাউর আলম তার দিকে তাকিয়ে আছে। আলো হাই তুলে বলে, টের পাইনি আব্বু। আতাউর আলম একটা চেয়ার টেনে মেয়ের পাশে বসে। আলোর সামনে খুলে রাখা বইটা বন্ধ করে বইয়ের শাড়িতে সাজিয়ে রাখে। বলে, কিছু বলতে এসেছিলে? আতাউর আলমের নরম গলায় বলেন, সেদিন রাগের মাথায় এত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেললি আম্মু, আমার ভীষণ চিন্তা হচ্ছে। আলো একটা হাসি দিয়ে বলে, তুমি ভয় পাচ্ছ? আতাউর আলম ভয় পাচ্ছে? ঠিক ভয় না মা, তুই একটা মেয়ে আর ওরা যা ভয়ঙ্কর। ভয় পেও না, ভুলে যেও না তোমার মেয়ে কারাতে জানে, জাতীয় পর্যায়ে 3য়। আতাউর আলম মেয়ের কথা শুনে হেসে ফেলে। হাসি থামিয়ে মেয়েকে বলে, সব সময় গায়ের জোরে কাউকে বিপদে ফেলতে হয় না মা, বিপদে আরও অনেকভাবে ফেলা যায়। আলোর বাবার দিকে তাকায়। সত্যিই তো, সেই দিন তো ইয়াসা তাকে গায়ের জোরে হেনস্থা করেনি, তার সাথে ছলনা করে তাকে দিয়ে পা ধরিয়েছে। আতাউর আলম বলেন, 7 বছর আগে ওদের পরিবার নিয়ে যে আর্টিকেলটা বের করেছিলাম তার জন্য ওদের ডাউনফল শুরু হয়। ইয়াসাকে মেজর ভাইটার নামে অশ্লীলহানি মামলা দিয়েছিল। টাকা দিয়ে বিষয়টা ধামাচাপা দিয়ে দিয়েছিল ইমতিয়াজ মির্জা। গ্রাম থেকে একটা গরিব ঘরের মেয়েকে ধরে এনে ওর সাথে বিয়ে দিয়ে দেয়।
যাতে একটু শুধরায়। ছেলেটা শুধরেছে কি না জানি না, তবে পলিটিক্স থেকে দূরে সরে গিয়েছে। এখন শুধু স্বামী ইয়াসার একাই পলিটিক্সের সাথে যুক্ত। এরা 3 ভাই 1 বোন। ছোট জনকে কখনো দেখিনি, শুনেছি বিদেশে পড়ে আছে, আমেরিকাতে। ইমতিয়াজ মির্জার ছোট ভাই নিজের ভাইয়ের নাম ব্যবহার করে পুরো শহর আতঙ্ক সৃষ্টি করে বেড়াতো। আর্টিকেলটা বের হওয়ার পরে জনগণ ভীষণ ক্ষেপে যায়। ফলশ্রুতিতে এমপির পদ হারিয়ে ঘরে বসে থাকে ইমতিয়াজ মির্জা। সব কিছুর সাথে আমি জড়িত ছিলাম, ওদের শত্রু বলা যায়। জানি তো এসব কথা, আবার বলছো কেন? আর তুমি চিন্তা করো না, আমার জন্য কিচ্ছু হবে না আমার। আচ্ছা, ইমতিয়াজ মির্জার ছোট ভাই এখন কোথায়? ইশতিয়াক কোথায়? আবার পালিয়েছে কানাডা, আর দেশে ফেরেনি। এত কিছুর পরে ইয়াসা মির্জাকে জনগণ কিভাবে গ্রহণ করে নিচ্ছে সেটা বুঝতে পারছি না। কেন আবার? সবটা তো টাকার জনগণের উপর চাপ প্রয়োগ করে ছাত্রনেতা বলে কথা। হ্যাঁ, ঠিক বলেছিস, ওদের অনেক টাকা। রিয়েল এস্টেটের বিজনেস থেকে প্রচুর উপার্জন হয়। আলো কিছু বলবে তার আগে ফোনের রিংটন বেজে ওঠে। আলো অনায়াসে বুঝতে পেরে যায় ফোনটা কে দিচ্ছে। একটা হাত বাড়িয়ে ফোনটা সাইলেন্ট করে রাখে আলো। আতাউর আলম বলে, কে ফোন দিয়েছে, কথা বল। গ্রামীণ ফোনের অফিস থেকে। তুমি বলো না। আর কি বলবো? কাল তো তোর কলেজে প্রোগ্রাম আছে, এখন ঘুমিয়ে পড়। বেশি রাত জেগে পড়ার দরকার নেই। আমার কাছে সিজিপিএ ডাজ নট ম্যাটার অ্যাট অল। আলো হেসে তার আব্বুকে শুভরাত্রি বলে। আতাউর আলম চলে যেতেই তড়িঘড়ি করে দরজা বন্ধ করে ফোন বের করে ইসমামকে ভিডিও কল দেয়। রিং বাজার সাথে সাথে ফোনটা রিসিভ করে রেখে দেয় ইসমাম। আলো লজ্জিত ভঙ্গিতে বলে, মুখটা দেখাও প্লিজ। তোমার রুমে এসি দেখে কি করব? আজ আমাদের বাসায় এসি নেই বলে শো অফ করছো নাকি? ইসমাম ফোনটা মুখের সামনে নেয়, ওইমানির গলায় বলে, কোথায় ছিলে এতক্ষণ ধরে? ফোন দিচ্ছি। আব্বু ছিল পাশে। তো আব্বুকে বলতে পারলে না যে আব্বু তুমি যাও, তোমার হবু জামাই ফোন দিচ্ছে, আমি কথা বলবো? আলো হাসে। ইসমাম বলতে থাকে, সব সময় আমাকে বলো, অথচ তুমি নিজেই তো তোমার পরিবারকে ভয় পাও, তাদের কেন বলো না আমার কথা? আলো মাথা চুলকে বলে, আব্বু জুতাপেটা করবে। আচ্ছা, জুতোপেটা হতে হবে না। কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থেকে তারপর আলো বলে, আমার না তোমার চেহারাটা খুব কমন লাগে ইসমাম, কার সাথে যেন খুব মিল। ইসমাম মৃদু হেসে বলে, হতেই পারে, পৃথিবী একই চেহারা 7 জন থাকে জানো না? একটা ব্যাপার বেশ হাস্যকর, আমাদের দুজনের সামনাসামনি কখনো দেখাই হয়নি। ব্যাপারটা যুগ অনুযায়ী কতটুকু গ্রহণযোগ্য? একটুও না। সে শুনবে, সে হাসবে, ভাববে আমরা কত বোকা। আচ্ছা, তোমার বাবার কথা বলছিলে, টিচার, তো উনি কি রিটায়ার করেছেন? ইসমাম চুপ করে থাকে, তার গলা কথা আটকে আটকে আসছে। কয়েক মুহূর্তের সময় নিয়ে বলেন, না। আলোকে কিছু বলতে না দিয়ে পুনরায় বলতে থাকে, একটা কথা বলি অত্রিতা? বলো। না কিছু না। আচ্ছা ঘুমাও এখন, কাল তো তোমার কলেজে প্রোগ্রাম, হোস্ট করতে হবে। রাখছি, বাই। ইসমাম ফোন কেটে দিতেই আলো ঘুমানোর প্রস্তুতি নেয়। অপর পাশে সুদূর ফ্লোরিডা নিজের ডরমরিতে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে দু চোখ বন্ধ করে থাকে ইসমাম। অদ্রিতা আলো নামের মেয়েটির সাথে প্রথম পরিচয় দিনগুলো স্মৃতিচারণ করতে থাকে সে। করোনার মহামারীর সময় একটা অনলাইন ফোরামে আয়োজিত একটা বিতর্ক প্রতিযোগিতায় তারা দুজনে ছিল প্রতিযোগী। বাংলাদেশি মেয়ে শুনে খানিকটা কৌতূহল হয়ে অদ্রিতা আলোর সাথে আলাপচারিতায় জড়িয়েছিল ইসমাম। হঠাৎ একদিন আবিষ্কার করল সাংবাদিক আতর আলমের মেয়ে আলো। ততদিনে আলোর প্রতি তীব্র ভালো লাগা অনুভূতি ভালোবাসা রূপান্তরিত হয়েছিল। ইসমাম বরাবর সবার কাছে
নিজের পরিবার নিয়ে কথা কম বলে। নিজের বাবা চাচাদের পরিচয় দিতে তার আত্মগ্লানিতে হয়। আলোর কাছে নিজের আসল পরিচয় দিতে গিয়ে দেয় না। সাংবাদিক আতাউর আলমের মেয়ে আর যাই করুক মির্জা বাড়ির ছেলের সাথে সম্পর্কে জড়াতে চাইবে না। বরং এটাই সত্যি, আলো মির্জাদের ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। যতদিন যাচ্ছে ইসমাম টের পাচ্ছে সে নিজেই নিজের মিথ্যের জালে আটকে পড়ছে। কি হবে সামনে? অদ্রিতা সবটা টের পেলে কি করবে? বড় ভাইকে ইসমাম কিভাবে বানাবে? সবটা ভেবে ইসমামের হাত পা ঠান্ডা হয়ে আসছে। রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে ডিপার্টমেন্টের হেড প্রফেসর তৌফিকুল ইসলামের কক্ষে ঢুকে পড়ে আলো। তৌফিকুল ইসলাম পানির গ্লাস হাত থেকে নামিয়ে রেখে আলোর দিকে তাকায়। আলো, কি হয়েছে? কোনো সমস্যা? আলো একটা ঢোক গিলে তার শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছে বলে, স্যার, অতিথি হিসাবে কে কে আসছে? প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় কবির আলমগীর। বিশেষ অতিথি জননেতা শামীম ইয়াসার, আইজি সাহেব, বয়েজ কলেজের প্রিন্সিপাল রয়েছে, তাছাড়াও আরও অনেকে। কেন? আলো হতভম্ব হয়ে তৌফিকুল ইসলামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। শামীম ইয়াসার আসবে? তার মানে ওই জানোয়ারটাকেও রোস্ট করতে হবে আলোর? কি সাংঘাতিক কথা! এর চাইতে অপমান আর অসম্মানের ব্যাপার আলোর জন্য কিছু হতে পারে না। আলোর একটা গভীর নিঃশ্বাস ফেলে তৌফিকুল ইসলামের দিকে তাকিয়ে বলে, স্যার, আমি অনুষ্ঠান উপস্থাপনা করতে পারবো না, দুঃখিত। তৌফিকুল ইসলাম অবাক হয়ে যায়। আলো দিকে তাকিয়ে বলে, মানে? আর 20 মিনিট অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আর তুমি এখন এই কথা বলতে এসেছো? কি হচ্ছে কি এসব আলো? স্যার, আলো আমতা আমতা করতে থাকে। তৌফিকুল ইসলাম বলে, শামীম ইয়াসারকে নিয়ে সমস্যা? কিন্তু আলো, ওটা তো তোমাদের পার্সোনাল প্রবলেম। কলেজে অনুষ্ঠানে কোনো ব্যাঘাত ঘটাতে চাইছো? আলো তার উত্তর না দিয়ে বলে, স্যার, শামীম ইয়াসার অতিথি হওয়ার যোগ্য? তার যোগ্যতা সম্পর্কে কতটুকু ধারণা আছে তোমার? তুমি জানো ও কত বড় মাপের একজন জননেতা? পুরোটাই ভণ্ডামি। তৌফিকুল ইসলাম শীতল চোখে তাকায়, তারপর বলে, যাও গিয়ে অনুষ্ঠান শুরু করার প্রস্তুত নাও, গলা ঠিক করো, ভলান্টিয়ারদের ডাকো, ফুলের তোড়া এসেছে। আলো চুপচাপ দাঁড়িয়ে আছে। তৌফিকুল ইসলাম ধমক দিয়ে বলে, কথা শোনো আলো। স্যার, আগে কেন জানানো হয়নি শামীম ইয়াসার আসবে? তৌফিকুল ইসলাম রেগে গিয়ে বলে, মানে? প্রিন্সিপাল কাকে অতিথি করবেন সেটা কি তোমাকে জিজ্ঞেস করে নিতে হবে আলো? আলো ঘাবড়ে গিয়ে বলে, না স্যার। যাও আলো, বোকামি করো না। অলরেডি 2 জন আসেনি, ভলান্টিয়ার, অসুস্থ তারা। এখন তুমি এমন করলে প্রিন্সিপাল দারুণ ক্ষেপে যাবে। যাও। এই চাটা যে বানায় মাঝে মাঝে ইচ্ছে করে তাকে নিজের বাড়িতে পার্মানেন্ট চা বানানোর লোক হিসেবে নিয়োগ দিই। একেবারে বেহেশতি চা। প্রিন্সিপাল শওকত হাসান কথাটা বলে চায়ে চুমুক দেয়। শামীম ইয়াসার নিজেও আগ্রহ নিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে বলে, তা বেহেশতি চা কীভাবে বুঝলেন স্যার? বেহেশতে কি আপনার নিয়মিত যাতায়াত হয়? আমাকেও একদিন সাথে করে নিয়ে যাবেন, ওখানে গিয়ে চা খেয়ে আসবো। শওকত হাসান হো হো করে হেসে ওঠে শামীম ইয়াসার কথায়। শামীম ফোনের দিকে তাকায়। ইসমাম ফোন দিচ্ছে। সে প্রিন্সিপালের কক্ষে থাকায় সকলকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি। তারপর ফোন নিয়ে বাইরে চলে আসে। তার কাছে এদের সাথে বেহুদা আলাপের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ইসমামের সাথে কথা বলা। ফোনটা রিসিভ করতেই ইসমাম বলে, ভাইয়া বলো ছোট, আজকে সেমিনারটা ক্যান্সেল হয়েছে, হাতে প্রচুর ফ্রি টাইম, ভাবুন তোমাকে ফোন দিই। ফ্রি টাইম তো গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে কথা বল, সময়টাকে কাজে লাগা। ইসমাম হেসে ফেলে ভাইয়ের কথায়, মনে মনে বলে, আমার প্রেমিকার নাম জানতে পারলে আমাকে তুমি গুলি করে দেবে ভাইয়া।
মুখে বলে, কোথায় তুমি? একটা প্রোগ্রামে এসেছি অতিথি হয়ে। ও আচ্ছা, তাহলে তো খুব ভালো। ব্যস্ত না সবাই? আগে তুই তুই বলতে থাক। না ভাইয়া, এখন রাখছি, আবার পরে ফোন দিব, ঠিক আছে? স্বামী নিয়াশা হেসে বলে, ঠিক আছে। আলো আতঙ্কিত মুখ নিয়ে তৌফিকুল ইসলামের কক্ষ থেকে বেরিয়ে আসে। মেজাজ মাত্রাতিরিক্ত খারাপ হয়ে আছে। ধীর পায়ে হেঁটে কলা ভবনের দিকে যেতে থাকে। কলেজ গেট দিয়ে অতিথিদের গাড়ি এক এক করে ঢুকছে। আলো সেদিকে তাকিয়ে দেখতে পায় স্বামী ইয়াসারের লাল রঙের গাড়িটা পার্ক করা। তার মানে এসে গিয়েছে অসভ্য লোকটা। বিরক্তিতে আলোর মুখ তেতো হয়ে যায়। হঠাৎ করে তার ফোনে বেজে ওঠে। স্ক্রিনে ইসমামের নাম্বার দেখে সে কিছুটা অবাক হয়। এই সময় ইসমামের ব্যস্ত থাকার কথা। সে ফোনটা রিসিভ করে কানে ধরে। ইসমাম বলে, কি করছেন ম্যাডাম? হাঁটছি। তুমি? আমি ফ্রি টাইমে আমার দুজন প্রিয় মানুষের সাথে কথা বলছি। একজনের সাথে কথা বলা শেষ করে আরেকজনের ফোন দিলাম। আলো অবাক হলো, ভান করে বলে, তাই? তা আপনার অন্য প্রিয় মানুষটাকে, যাকে আপনি আমাকে ফোন দেওয়ার আগেই ফোন দিয়েছেন, সে কি আমার থেকেও দামি? কিছুটা। তোমার মা? ইসমাম চুপ হয়ে যায়। কয়েক মুহূর্তে চুপ থেকে বলে, আলো বলো, আজ না সেমিনার ছিল তোমার? ক্যান্সেল? হাতে অপরন্ত সময় পড়ে আছে। আলো হেসে বলে, দুঃখিত জনাব, আপনার ফ্রি টাইমটাকে নষ্ট করার জন্য। আমার অনুষ্ঠান এখন শুরু হবে। এখন তবে রাখি। ইসমাম হেসে ফোন কেটে দেয়। আলো হাত দিয়ে কপালে এলোমেলো চুলগুলো সরিয়ে দ্রুত পায়ে হেঁটে কলা ভবনে বিশালাকার কক্ষটিতে ঢুকে পড়ে। এদিক ওদিক না তাকিয়ে ভলেন্টিয়ারদের কাছে গিয়ে তাদের ফুলের তোড়া এবং অতিথিদের জন্য ব্যাচের আনবার নির্দেশ দিয়ে নিজেই মাইক্রোফোনের কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সে একটু একটু ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কমলা রঙের একটা জামদানি শাড়ি পরেছে আজ। আলো সাজের মধ্যে হালকা পাউডার লাগিয়েছিল মুখে আজ। তা ঘামের সাথে গলে গলে নামছে মুখমণ্ডল থেকে। আলো চোখ তুলে একবার অতিথি আসনের দিকে তাকায়। কেউ এখনও এসে আসন গ্রহণ করেনি। নিশ্চয় প্রিন্সিপাল স্যারের কক্ষে বসে জামাই আদর খাচ্ছে সব কয়টা। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়। আলো মাইক্রোফোনে অন করে সবার দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠানের আরম্ভর ঘোষণা করে দেয়। খেয়াল করলো তার গলা অস্বাভাবিক কাঁপছে। নিজের প্রতি নিজের বেশ বিরক্ত হয় আলো। আসুক ওই লোকটা, তাতে তার কি? ওই লোকটা বাঘ না ভাল্লুক যে তাকে ভয় পেতে হবে? তবে আলো ঠিক ভয় পাচ্ছে না। নিজের মুখে ওই লোকটার নাম উচ্চারণ করতে হবে ভেবে এখনই অপমানিত বোধ করছে সে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। প্রতিযোগিতারা সবাই এসে গিয়েছে। কলা ভবনে বিশাল কক্ষ, মানুষ পদচারণা গম গম করছে। কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল শওকত হাসান নিমন্ত্রিত সব অতিথিকে নিয়ে কক্ষে প্রবেশ করবে। সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসছে বিভিন্ন বিভাগের প্রফেসররা। আলো তাচ্ছিল্য হাসি হাসে। নিজেরাই উচ্চশিক্ষিত প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়ে কতগুলো অর্ধশিক্ষিত নেতা শ্রেণীর মানুষকে তেল দেওয়ার চেষ্টা করছে। কি অদ্ভুত শোচনীয় পর্যায়ে পৌঁছেছে এই সমাজ। ক্ষমতা আছে, তার মানে দুনিয়া তাকে তোয়াজ করে চলতে বাধ্য।